ভোটের প্রচারে প্রাণবন্ত দেশ, প্রার্থীরা জড়াচ্ছেন কথার লড়াইয়ে, নির্বাচন নিরপেক্ষ না হওয়ার আশঙ্কাও অনেকের। পরিবারতান্ত্রিক নেতা যারা চায় তারাই আইডি হ্যাকে জড়িত, পুরনো বন্দোবস্তকে লাল কার্ড দেখানোর আহ্বান জামায়াতের। 18 ফেব্রুয়ারির মধ্যে এমপিদের শপথের পরই ক্ষমতা হস্তান্তর, রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি অথবা সিইসি পড়াবেন শপথ। বাংলাদেশ ও ভারতের নিজস্ব স্বার্থের ধারণা মেলেনি, সম্পর্ক মসৃণ করবে নির্বাচিত সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ভোট উৎসবের অপেক্ষায় বাংলাদেশ, নির্বাচনী প্রচারণায় প্রাণবন্ত 56,000 বর্গমাইল। জনসভা, পথসভার পাশাপাশি প্রার্থীরা করছেন গণসংযোগ, ছুটছেন ভোটারের দাঁড়ে দাঁড়ে, মেতে উঠছেন কথার লড়াইয়ে। ভোট নিরপেক্ষ না হওয়ার আশঙ্কাও আছে অনেকের। শহর থেকে গ্রাম, পাড়া, মহল্লা, অলিগলিতে একটাই সুর, ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। বাজছে মাইক, গরম হচ্ছে হাওয়া। দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ায় জনসভা করে 11 দলীয় নির্বাচনী জোট। চাঁদাবাজ ও দখলদারদের কড়া সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তারাই নতুন জালেম যারা 5ই আগস্টের পরে নতুন করে চাঁদাবাজি শুরু করেছে। তারাই নতুন জালেম যারা 5ই আগস্টের পরে নতুন করে জমি দখল শুরু হয়েছে। এই জালেমদেরকে রুখে দেওয়ার দিন হচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি। খুলনা প্রেস ক্লাবে নিজ নির্বাচনী এলাকার ইশতেহার ঘোষণা করেন খুলনা 5 আসনের জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। আমি এখনো আশাবাদী, তবে আজকে যে অবস্থার বর্ণনা আমি দিলাম, এটা যদি পরিবর্তন না হয়, সরকার যদি কোনো মেজর প্রিকশন না নেয়, তাহলে ফ্রি ইলেকশনের ব্যাপারে আমি সন্দিহান আছি। ঝালকাঠিতে নির্বাচনী জনসভায় ইসলামী আন্দোলনের আমির বলেন, জামায়াতে ইসলামীকে যদি কেউ ইসলামী দল বলে মনে করে তবে তারা বোকার স্বর্গে বাস করে। শরিয়াকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করবে। জামাত কি একবারও ইসলামের কথা বলছে? এরপরে যদি কোনো কেউ বলে জামাতকে ইসলামী দল, আমি বলবো বোকার স্বর্গে তারা বসবাস করে। উঠান বৈঠক ও জনসভায় ভোটারদের কাছে নিজের ভাবনা তুলে ধরেন সিলেট 4-এর প্রার্থী আরিফুল হক চৌধুরী। অঙ্গীকার করেন সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের। রাজনীতি করার সবার অধিকার আছে, খালি সন্ত্রাসী চাঁদাবাজি এগুলো না করলেই হলো। এতে যদি আমার দলের কেউ হয় তারও রক্ষা নাই। চাঁদপুর 3 আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক প্রচারণা চালান হাইমচর উপজেলায়। তুলে ধরেন দেশ গঠনে বিএনপির পরিকল্পনা। এদিকে লক্ষ্মীপুর 3 আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি উঠান বৈঠকে অংশ নেন চন্দ্রগঞ্জে। আপনাদের আবদার এবং আপনাদের আমানত রক্ষা করে যেন আপনাদের পাশে থাকতে পারি, সেই মনোবল এবং সাহস যোগাবেন। সিলেটের ফেঞ্চুগঞ্জে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী এম.এ. মালিক। বলেন, কিছু উচ্চাভিলাষী রাজনীতিক প্রবাসীদের কটাক্ষ করে কথা বলে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা হবে। স্থানীয় জনগণকে নিয়ে প্রথম প্রতিবাদ জানাবো, পরে প্রতিরোধ গড়ে তুলব। তারাও কিন্তু প্রবাসীদের বিরুদ্ধে কথা বললে রাস্তাঘাটে চলতে পারবে না। ঠাকুরগাঁওয়ের ফারাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় প্রতিপক্ষ দলের এক প্রার্থীর আচরণের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। এইখানে এই দেশে ওই পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করে আমাদের স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করছে। আসেন আমরা সামনের দিনে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির সরকার গঠন করতে সাহায্য করি। ভোটের মহারণে প্রার্থীদের বিরামহীন প্রচারণা উত্তাপ ছড়িয়েছে দেশের প্রতিটি অঞ্চলেই। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। দেশে উন্নয়ন হয়েছে চাঁদাবাজির, কিন্তু এমন উন্নয়ন দেখতে চায় না জামায়াতে ইসলামী। কথা বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। যারা পরিবারতান্ত্রিক ক্ষমতা চায় তারাই এক্স হ্যান্ডেল হ্যাক করেছে, এমন অভিযোগও করেন তিনি। রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী জনসভায় পুরনো বন্দোবস্তকে লাল কার্ড এবং নতুন বন্দোবস্তকে স্বাগত জানাতে হ্যাঁ এবং দাঁড়িপাল্লায় ভোট চান জামায়াত আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার উত্তরাঞ্চলের 4 জেলা সফরে জামায়াত আমির।
নওগাঁর জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলকে কৃষি শিল্পের রাজধানী করা হবে। যারা পরিবারতান্ত্রিক ক্ষমতা চায় তারাই তার এক্স হ্যান্ডেল হ্যাক করেছে, এমন অভিযোগও করেন তিনি। আমার এক্স আইডি হ্যাক করে যারা এই দেশে জনগণের সরকার চায় না, যারা দলীয় পারিবারিক গোষ্ঠীতান্ত্রিক সরকার চায়, যারা এই দেশকে গোলাম বানিয়ে রাখতে চায়, তারা আমার উপরে মিসাইল নিক্ষেপ করেছে। পরে চাঁপাইনবাবগঞ্জের জনসভায় তিনি বলেন, সারা দেশে ইনসাফ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে গণজোয়ার তৈরি হয়েছে। ক্ষমতায় গেলে সমাজের সকল স্তরে নারী অধিকার ও মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমরা যুবক যুবতীদের প্রমাণ করছি, অঙ্গীকার করছি, তোমাদের হাতে অপমানের ওই বেকার ভাতা আমরা তুলে দেব। বিকেলে রাজশাহী মাদ্রাসা মাঠে জামায়াত আমির বলেন, দেশে চাঁদাবাজির উন্নয়ন চায় না জামায়াত। এবার ভোট চোরদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির। ভাই বলেছেন রাজশাহীতে কোনো উন্নয়ন হয় নাই, না উন্নয়ন হয়েছে দুই ধরনের। একটা হলো কিছু অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, আবার 54 বৎসরে উন্নয়ন হয়েছে দুর্নীতি এবং চাঁদাবাজি। পরে নাটোরে জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, 5ই আগস্টের পর একটি দল চাঁদাবাজি ও টেম্পু স্ট্যান্ড সহ বিভিন্ন প্রতিষ্ঠান দখলে মেতে উঠেছে। চাঁদাবাজি করে আল্লাহ রাব্বুল আলামিন একসময় তাদের হাত থেকে ঝাপটা মেরে ক্ষমতা নিয়ে আনেন। আসিফ খান, ডিবিসি নিউজ। 17 থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে শপথ পাঠের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে, একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর আইন উপদেষ্টা জানান, স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় 3 দিনের মধ্যে শপথ পড়াতে হলে প্রধান উপদেষ্টার পরামর্শে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি নতুন এমপিদের শপথ পড়াবেন। তবে এর মধ্যে না হলে 3 দিন পর শপথ পড়াতে পারবেন সিইসি। হাতে সময় আর মাত্র কয়েকদিন, এরই মধ্যে আলোচনা নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে, আর নির্বাচনের কতদিন পরে ক্ষমতা হস্তান্তর করা হবে নব্য নির্বাচিতদের কাছে। বৃহস্পতিবার বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব প্রশ্নের জবাব দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রেগুলার উইকলি মিটিং বলেন, 17 বা 18 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। এমপিরা শপথ নিয়েছে, নেওয়ার পরে সংখ্যাগরিষ্ঠ দল এর লিডারকে ডাকা হচ্ছে যে আপনি আসেন, শপথ নেন অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার। আমরা 3 দিনের মধ্যে এটা হয়ে যেতে পারে, মানে 15 ফেব্রুয়ারিতেও হয়ে যেতে পারে, এটা 16 ফেব্রুয়ারিতেও হতে পারবে। আমার মনে হয় না এটা মানে 17-18 ফেব্রুয়ারির পরে যাবে। এদিকে আইন মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বলেন, যেহেতু স্পিকার ও ডেপুটি স্পিকার নেই, তাই 3 দিনের মধ্যে শপথ পড়াতে হলে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ পড়াবেন। স্পিকার এবং ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করানোর কোনো স্কোপ নাই। আমাদের এখানে স্পিকার ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ, আরেকজন জেলে আছেন। প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। 3 দিনের মধ্যে যদি এই শপথটা না হয়, তাহলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন। নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে অন্তর্বর্তীকালীন সরকার সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে বলেও জানান আইন উপদেষ্টা। আমরা নির্বাচন হওয়ার পরে যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে চাই। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। আসন্ন নির্বাচনে সবকটি আসনে ভোট পর্যবেক্ষণ করলেও কোনো মতামত বা পরামর্শ দেবে না ইউরোপীয় ইউনিয়ন, একথা জানিয়েছেন পর্যবেক্ষক দলের প্রধান ইভার সিজাবস। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর এই কথা জানান তিনি। এদিকে নির্বাচনী প্রচারণায় অপতথ্য ছড়ানোর বিষয়ে কমিশন দুশ্চিন্তায় রয়েছে বলে জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাকি আর মাত্র কয়দিন। নির্বাচন ঘিরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন রাজনৈতিক দলের প্রতিনিধি, দেশি বিদেশি পর্যবেক্ষক সহ বিভিন্ন অংশীজনরা। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের 7 সদস্যের একটি প্রতিনিধি দল। পরে ইইউর প্রধান নির্বাচনী পর্যবেক্ষক বলেন, ভোটে নারী, সংখ্যালঘু সহ সকল সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করে ইউরোপীয় ইউনিয়ন। আমরা কোনো মতামত, পরামর্শ কিংবা সংশোধন দেব না। আমরা চাই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক, নারী, সংখ্যালঘু সহ সবার অংশগ্রহণ আমাদের অগ্রাধিকারে থাকবে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনে অপতথ্য মোকাবেলায় মেটার সঙ্গে আলোচনা করছে কমিশন। আর আরেকটা জিনিস জিজ্ঞেস করেছিলাম যে আমাদের
মানে এই মুহূর্তের বড় চ্যালেঞ্জটা কোনটা? তো স্বাভাবিকভাবে যে চ্যালেঞ্জটা আপনাদের সাথে আগাগোড়াই বলে আসছি, সেটাই আমরা আবারও বলেছি, রিইটারেট করেছি, সেটা হচ্ছে যে অপতথ্য যেটা আছে। এ পর্যন্ত ১১৬টি আসনে ব্যালট পেপার পাঠানো হয়েছে। এছাড়া বাকি আসনগুলোতে ব্যালট পেপার ৭ই ফেব্রুয়ারির মধ্যে পৌঁছানো হবে বলেও জানান ইসি সচিব। সাথে কোনো আলোচনা করে। হোমায়রা ফারুকী, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা ক্রমাগত জোরালো হচ্ছে। ভোট গণনায় দেরি হলে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং অস্থিরতা বাড়তে পারে শঙ্কা বিশিষ্টজনদের। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণেই একদল বিকারগ্রস্ত মানুষ দেশের ওপর মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ অনেকের। জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজধানী কারওয়ান বাজারে ডেইলি স্টার ভবনে ভোট কারচুপিরোধী নাগরিক সচেতনতা ও প্রতিকার শীর্ষক গোলটেবিল সংলাপের আয়োজন করে বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক ব্রেইন। ভোট গণনায় দেরি হলে নির্বাচনে স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হওয়া এবং অস্থিরতা তৈরি শঙ্কার কথা জানান আলোচকরা। ভোট গণনা যতই দেরি হবে তত বেশি গ্যাঞ্জাম হওয়ার, মানে বিভিন্ন রকম একে অপরকে আক্রমণ এবং ইয়ে হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ভোটও তো একটা জনগণের আদালত, তাই না? আমরা জনগণের রায়ের কাছে যাচ্ছি। ক্যান্ডিডেটকে যদি আপনি নাকচ করে দিতে পারেন আদালতে শরণাপন্ন হয়ে, এটা একটা ব্যাড প্রেসিডেন্ট। আমি যদি বলি এই মুহূর্তে নির্বাচনে তো আওয়ামী লীগ পার্টিসিপেট করছে না, ভোটচোররা পার্টিসিপেট করছে না, পার্টিসিপেট করছে সেই দলগুলো যারা শেখ হাসিনাকে যেটা বিদায় করছে, ভালো নির্বাচন চায় বলে, সংস্কার চায় বলে। সেই দলগুলোর এক্সিস্টেন্সের মধ্যে নাগরিকরা কিন্তু আশ্বস্ত না যে একটা খুবই ভালো মানের নির্বাচন হবে। জনগণকে বিভ্রান্ত করা যায়, কিভাবে বিভ্রম সৃষ্টি করা যায়, তারই চেষ্টা হিসেবে আমরা লক্ষ্য করেছি বর্তমানে প্রচলিত সামাজিক যে মাধ্যমগুলো আছে সেইখানে অপতথ্য, ভুল তথ্য এবং বিভিন্ন রকমের বয়ান তৈরি করার চেষ্টা করা হয়েছে। ভোট কেন্দ্রের সীমানা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিরপেক্ষ জনবল নিয়োগ এবং সঠিক ভোটার চিহ্নিত করে নির্বাচনে কারচুপি রোধ করা সম্ভব বলে মনে করেন আলোচকরা। জনবল নিয়োগ এই জায়গাটা একটা বড় গেম চলে। ভোটটাকে আপনি আসলে কিভাবে দেখতে চান, তার জন্য সব জায়গায় লোকগুলোকে যদি আমরা বেছে বসাতে পারি তাহলে খুব একটা রাজনৈতিক দল বা প্রার্থীরা কিছু একটা খুব একটা প্রভাব খাটাতে পারে না। সুষ্ঠু নির্বাচনে গুজব একটি বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে শঙ্কার কথা জানানো হয় সংলাপে। ছোট ছোট ডিভাইস দিয়ে আপনার ভিডিও রেকর্ড থেকে শুরু করে নানা কিছু করাও সম্ভব হয়। ছোট্ট ঘটনাকে এমন ভাবে ছড়িয়ে দেওয়া হয় যে মানুষের মনের মধ্যে এক ধরনের ভীতি সঞ্চার হয়। ভোটাররা গণভোট ও সাধারণ ভোটের ব্যালট দুটোই বাক্সে ফেলা নিশ্চিত করতে না পারলেও ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মনে করেন বক্তারা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। বর্তমান সরকার চাওয়া সত্ত্বেও ভারতের সাথে সম্পর্ক থমকে আছে। নতুন সরকার এসে তা মসৃণ করবে এমন আশা পররাষ্ট্র উপদেষ্টার। বিদায়ী সংবাদ সম্মেলনে এমনটাই বললেন তিনি। পরবর্তী সরকারের জন্য বেশ কিছু কাজ এগিয়ে রাখছেন বলেও জানান তৌহিদ হোসেন। আপনারা খেয়াল করেছেন কিনা, সময় কিন্তু খুব তাড়াতাড়ি যায়। এই মিলনায়তনেই ১৭ মাস আগে প্রথম সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের এক সপ্তাহ আগে এখানেই বিদায়ী মতবিনিময় সাংবাদিকদের সাথে বললেন, মন্ত্রণালয়ের কাজে সফলতা ব্যর্থতা দুইই আছে। যদিও খুব ইভেন্টফুল ১৬-১৭ মাস গেছে। সঙ্গত কারণেই বেশি প্রশ্ন ছিল বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে। উপদেষ্টা জানালেন, দেশটির সাথে গুড ওয়ার্কিং রিলেশন চাইলেও নানা কারণেই তা থমকে আছে। পরবর্তী সরকার তা মসৃণ করবে বলে আশা তার। ভারতের সাথে সম্পর্ক গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। সফল হয়েছে এটা ঠিক বলতে পারি না, কারণ অনেক ক্ষেত্রেই এটা তো অনেকটাই থমকে আছে। আমি দোষারোপ করতে চাই না কাউকে। ভারত নিশ্চয়ই তাদের স্বার্থ যেভাবে তারা চিন্তা করে সেভাবেই করেছে। আমরা আমাদের স্বার্থ যেভাবে রক্ষিত হয় বলে ভেবেছি সেভাবে চেষ্টা করেছি। দুটো ঠিক অনেক ক্ষেত্রে মেলেনি। আমি আশা করব যে আমার উত্তরাধিকারী যিনি আসবেন এবং আমাদের এই সরকারের উত্তরাধিকারী যে সরকার হবে তাদের সময় আবার রিলেশন স্মুদেন হওয়া, যেটাকে বলে মসৃণ একটা সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া। চীন জাপানের সাথে সামরিক চুক্তি বা যুক্তরাষ্ট্রে পণ্যের শুল্ক কমানোর মতো কাজগুলো পরবর্তী সরকারের জন্য এগিয়ে রেখেছে এই সরকার, দাবি তার। ইউএস এর সাথে ট্রেড ডিল, যেটা আমরা তো তাদের সাথে নেগোশিয়েট করেছি, সবসময় জড়িত ছিলাম, এগিয়ে গেছি বলেই কিন্তু 25 থেকে বা তার থেকে 37 থেকে এটা কিন্তু 20% নেমে এসছে। যে আমরা অনেকগুলি ইস্যুস এগিয়ে দিয়ে যাচ্ছি যাতে সহজ হয় পরবর্তী সরকারের জন্য করা।
একটা যদি চুক্তি সই হয়ও সেটার অধীনে কিন্তু করার যে জিনিসগুলি থাকবে সেগুলি কিন্তু এরপরে আসবে আস্তে আস্তে, এবং একটা ফরম্যাট কাঠামো থেকে গেল পরবর্তী সরকার এসে বরং সহজভাবে সেটাকে ফলো আপ করতে পারবে। কূটনৈতিক পাসপোর্ট এখনো ফেরত না দেয়া পররাষ্ট্র উপদেষ্টা জানান, আর কোন কোন উপদেষ্টা পাসপোর্ট ফেরত দিয়েছেন তা জানা নেই তার। ওই কূটনৈতিক পাসপোর্টের সারেন্ডার হয়ে এটা আমার কাছে আসে না, এটা অনেক নিচেই শেষ হয়ে যায়। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। বিদেশিদের কাছে লিজ দেওয়ার প্রতিবাদে টানা কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর। এর মধ্যে বন্দরের কার্যক্রম পরিদর্শন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন নৌপরিবহন উপদেষ্টা। আন্দোলনকারীরা তার গাড়ি আটকে স্লোগান দিতে থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বন্দরের বহির্নোঙরে 140টির বেশি জাহাজ অপেক্ষা করছে পণ্য খালাসের জন্য, কিন্তু কর্মবিরতির কারণে তা সম্ভব হচ্ছে না। এর মধ্যে 35টির বেশি জাহাজে রয়েছে ভোগ্যপণ্য। এসব অপেক্ষমান জাহাজকে প্রতিদিন $10,000 করে জরিমানা দিতে হচ্ছে। রমজানকে কেন্দ্র করে আনা এসব পণ্যের দাম বাড়ার শঙ্কা রয়েছে। এদিকে উপদেষ্টার আশ্বাসে শুক্র ও শনিবার কর্মবিরতি স্থগিত করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে নোয়াখালী 1 সংসদীয় আসন 268-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আছে নোয়াখালী জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন নোয়াখালী 1 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জহুরুল ইসলাম। আমরা তার সাথে একটু কথা বলবো। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নির্বাচন তো প্রায় গণিয়ে আসছে, কেমন দেখছেন, পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমি প্রথমেই ডিবিসিকে ধন্যবাদ জানাই এবং আমার এই অঞ্চলের চাটখিল সুনামীবাসীকে শুভেচ্ছা জানাই এবং তারা যে পরিশ্রম করতেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ, আমাদের যে মানে গণজোয়ার উঠেছে, আলহামদুলিল্লাহ এই গণজোয়ারে মানুষ যেভাবে পরিবর্তনের জন্য উন্মুখ এবং পরিবর্তনের জন্য হাত পাকাকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে, আমি আলহামদুলিল্লাহ প্রতিটি অঞ্চলে গিয়েছি, প্রতিটি ইউনিয়নে গিয়েছি, প্রতিটা ওয়ার্ডে আমার যাওয়া হচ্ছে। আমরা প্রত্যেকটা মানুষের কাছে 2-3 বার করে যাচ্ছে। আমরা একটা কথাই বলছি যে 54 বছর পরে যে পরিবর্তনের একটা সুযোগ আমাদের এসেছে। আমি তো প্রচলিত রাজনীতিবিদ নই আসলে। আমাদের কিন্তু এই কয়লা খনি নাই, আমাদের স্বর্ণের খনি নাই, আমাদের তেলের খনি নাই, আমাদের অস্ত্রের খনি নাই, কিন্তু আমাদের একটা খনি আছে, সেটা হচ্ছে তরুণ প্রজন্ম। একটা পক্ষ এদেরকে মাদক এবং অস্ত্র দিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছিল। আর আলহামদুলিল্লাহ আমরা গত 1 দশক থেকে এই তরুণ সমাজকে আমরা শিক্ষাবৃত্তি দিয়ে আমরা এদেরকে ফ্রি ল্যাঙ্গুয়েজ কোর্সের মাধ্যমে বিভিন্ন এবং শিক্ষা উপকরণ ওদের হাতে তুলে দিচ্ছি এবং এদেরকে এই বিভিন্ন আপনার স্কিল ডেভেলপমেন্টের, যেমন ফ্রি ড্রাইভিং থেকে শুরু করে আমাদের এখানে এদেরকে ফ্রি লাঞ্চিংয়ের বিভিন্ন রকম দিয়ে আপনি আগে থেকে দিকে নিয়ে আসতেছি। আগে থেকেই কাজ করে যাচ্ছেন। এখন যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, সেই প্রচারণায় গিয়ে কোনো বাধার মুখে পড়ছেন কিনা? ধন্যবাদ। আসলে গত 2 দিন থেকে, এটা আগে অনেক পড়ছে, আমরা এটাকে মনে করেছিলাম যে এটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু আমি আজকে আমাকে শেষ পর্যন্ত প্রশাসনকে জানাতে হয়েছে আমাদেরকে প্রতিটা পদে পদে যেভাবে আমাদের মহিলাদেরকে একদিকে যেমন মানে একটা পক্ষ আমি আমাদেরকে প্রত্যেকটা পদে পদে আমাদেরকে ব্লক করতেছেন এবং আমার যে প্রতিদিন আমার যে ব্যানার ফেস্টুন এগুলো খুলে ফেলা হচ্ছে, আমি ছেড়ে ফেলা হচ্ছে, মানে আমার লোকজনকে বাড়ি যায় হুমকি দেওয়া হচ্ছে। মানুষের গণজাগরণ দেখে এখন মানে তারা গত 54 বছর যারা অপরাজনীতি করে দলীয় ক্যাডার বাহিনী, দলীয় সন্ত্রাস বাহিনী, দলীয় বিভিন্ন রকমভাবে এই অঞ্চলে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করছে, যেভাবে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, যদি এই পরিস্থিতি চলতে থাকে ভোট কেন্দ্রে আমরা মানে এখন সংশয় সৃষ্টি হয়েছে আসলে, যে আসলে আমরা আসলে ঠিকমতো ভোট দিতে পারবো কিনা। বুঝতে পারছি, নির্বাচন নিয়ে আপনার এখনো সংশয় আছে, নিশ্চয়ই এই সংশয় কেটে যাবে। আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আরও কিছুটা সময় থাকবো এই জেলায় এবং পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।